Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Green Touch, a program for basic challenge. Hello viewers, আপনারা কেমন আছেন? I think সবাই ভালো আছেন। ইতিপূর্বে আমরা এইচএসসি আর্টিকেল, এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 1 এবং এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 2 এই দুটো শেষ করেছি। তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতেছে। আপনি যদি পূর্বের ক্লাসগুলো পর্যায়ক্রমে না দেখেন তাহলে কিন্তু হঠাৎ করে তৃতীয় ক্লাসে এইচএসসি আজকে আমরা যেটা শুরু করতেছি সেটা হলো এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 3। আর এই 3 পার্টে এসে যদি আপনি পূর্বের ক্লাস পার্ট 1 পার্ট 2 এই দুটো যদি ভালোভাবে দেখেন তাহলে আপনার পার্ট 3 বুঝতে পারবেন। দেখেন আমি পার্ট 2তে যে এক্সাম্পলটা দিয়ে শেষ করেছিলাম, হ্যাঁ স্মরণ করেন আপনারা। দেখেন এইভাবে আমার একটা এক্সাম্পল ছিল, বয় in blue shirt is my cousin। দেখেন এইখানে গ্যাপটা ছিল। আর আমি বলছিলাম বিষয়টা হলো, দেখেন বয় বালক, কোন ধরনের বালক, কেমন বালক? উত্তরে আসছিল নীল পোশাক পরিধান করা বালক। নীল পোশাক পরিধান করা, এই যে কথাটা, এই কথাটা কিন্তু বালকটাকে কি করেছে? নির্দিষ্ট করে ফেলেছে। যে কারণে এখানে কি বসবে? দি বসবে। দেখেন বালক নির্দিষ্ট, তাই মডিফায়ার হিসেবে দি বসছে। বুঝতে পারছেন? কিন্তু বালক যদি নির্দিষ্ট না হইতো তাহলে মডিফায়ার হিসেবে কি বসতো? এ অথবা এন, এগুলোই কোনো একটা কিছু বসতো। এখানেও আমি ছোট্ট একটা গল্প নিয়ে আসতে চাইতেছি। দেখেন গল্পটা হলো এরকম। ধরেন আপনি XYZ, আপনি কোনো একটা প্রোগ্রামের স্পিকার, উপস্থাপক, প্রেজেন্টেশন দিচ্ছেন। প্রোগ্রামে অনেক মানুষ আছে, ধরেন 5,000 মানুষ আছে। কত হাজার? 5,000। এর মধ্যে অনেকেই আছে, ধরেন রহিম, করিম, যদু, মধু, খালেক, মালেক, জরিনা, সকিনা, গুলশান, আম্বিয়া, কত, বনফুল, বানুনুব, জান, আমির জান, অনেক মানুষ আছে, 5,000 প্রায়। এর মধ্য থেকে কোনো একজন লোক এসে আপনাকে বলল যে কুদ্দুস ভাই, ব্যাপারটা হয়েছে কি, আমার তো একজন পরিচিত এই প্রোগ্রামের মধ্যে আসছে, তাকে আমি খুঁজে পাইতেছি না, আপনি কাইন্ডলি যদি মাইক নিয়ে একটু ঘোষণা করে দিতেন। ঠিক আছে? তো ওইভাবে আপনি তার কাছে নাম জিজ্ঞেস করছেন, নামটা কি, নাম অনুসারে ডাক দিয়েছেন যে এখানে আব্বাস নামে কেউ আছে কিনা। এই কথা বলার সাথে সাথে 15 থেকে 20 জন লোক দাঁড়াই গেছে আব্বাস নামে। তো এখন কোন আব্বাস? এখন আব্বাস না গাবগাস, আপনি কিন্তু ব্যাপারটা পরিষ্কার না, আপনি কিন্তু বুঝতেছেন না কোন আব্বাস। তখন স্বাভাবিকভাবেই কুদ্দুস ভাইয়ের কাছে বা আপনার ওই যে লোকটা এসে বলছে ওনার কাছে জিজ্ঞেস করছেন, মে ভাই এ তো অনেক আব্বাস দাঁড়াই গেছে, কোনটা আব্বাস কোনটা গাবগাস আমি তেমন বুঝতেছি না, কি করবো? তখন উনি বলে দিছে, ভাই আপনি একটা কাজ করেন, আমার পরিচিত যে আব্বাস, ওর মাথায় একটা লাল টুপি আছে। ঠিক আছে? লাল টুপি আছে। আপনি এইভাবে ডাকবেন যে এই অনুষ্ঠানের ভিতরে এক আব্বাস আছে যার মাথায় লাল টুপি আছে, ওই আব্বাস কাইন্ডলি আমাদের অডিয়েন্সে একটু দেখা করেন। এইভাবে ডাক দেওয়ার সাথে সাথে বাস মাথায় লাল টুপি আর আব্বাস এসে দাঁড়াই গেছে। হ্যাঁ, তাহলে পরে আব্বাসকে চিনতে কি কোনো সমস্যা হয়েছে? কে চেনাই দিল আব্বাসকে? নির্দিষ্ট কে করলো আব্বাসকে? লাল টুপি। এই যে লাল টুপি আল আব্বাস কিন্তু এখানে একটাও নাই। এই লাল টুপিটাই মডিফায়ার, এই লাল টুপিটাই অ্যাডজেক্টিভ, এই লাল টুপিটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এই লাল টুপিটাই অ্যাডজেক্টিভ ক্লোজ। এই লাল টুপি আব্বাসকে কি করছে? পরিচিত করাই দিয়েছে। তো অনুরূপভাবে আপনি ধরে নিতে পারেন এই যে বালকটা আব্বাস, আর ইন ব্লু শার্ট এগুলো লাল টুপি। যে কারণে এই লাল টুপি বালকটাকে কি করছে? পরিচিত করাই দিছে। তার আগে অটোমেটিক্যালি কি বসছে? দি বসছে। এবং এখানে যেহেতু অ্যাডজেক্টিভ এবং ওহার জাতক ছাড়া নাউনকে কেউ নির্দিষ্ট করতে পারে না, তাই এটার নাম কি? হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ। স্বাভাবিকভাবেই কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ যদি অ্যাডজেক্টিভ হইতো তাহলে একটা শব্দ হইতো, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে একাধিক শব্দ। হ্যাঁ, সেটা প্রিপোজিশন দেওয়া হইতে পারে ভার্বের সাথে,
আইএনজি যোগ দিয়ে হতে পারে, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হতে পারে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হতে পারে, প্রেসটা হতে পারে। হ্যাঁ, আবার এখানে অ্যাডজেক্টিভ ক্লোজও আসতে পারতো। অ্যাডজেক্টিভ ক্লোজ আসলে অবশ্যই এখানে কোনো রিলেটিভ প্রোনাউন আসতো, হু, হুইজ, হোয়াট, দ্যাট, এগুলো একটা কিছু আসতো। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে বিষয়টা আরো বিস্তারিত জানার চেষ্টা করতেছি কতগুলো উদাহরণের মাধ্যমে। যেমন সাপোজ আপনি লক্ষ্য করেন, এখানে দেখেন, যদি আমি এখানে লিখি পিপল, লিখলাম পিপল, আচ্ছা এখানে দিলাম গ্যাপ, আচ্ছা লিভিং ইন সিটি আর বিজি। বাক্যটার দিকে আপনি খেয়াল করেন, এই পিপলটা নাও, এখানে যে অংশটা, সরি এই অংশটা, এটার দিকে তাকান। ইন সিটি অর্থ শহরে, লিভিং অর্থ বসবাসরত, শহরে বসবাসরত মানুষ, শহরে বসবাসরত মানুষ। কোন ধরনের মানুষ? এটা কি এই শহরে বসবাসরত এই অংশটা এটাকে নির্দিষ্ট করে ফেলছে কিনা? হ্যাঁ, এটা লাটু কি বুঝতে পারতেছেন? এবং এটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দিস ইজ মডিফায়ার। কাকে মডিফাই করতেছে? নাউনটাকে মডিফাই করতেছে। সো এখানে কি বসবে? দি বসবে। হ্যাঁ, আপনারা নানান চিন্তা করতেই পারেন। পিপল প্লোরাল নাউন, তার আগে দি বসবে। ভাই, প্লোরাল নাউনের আগে যে সবসময় দি বসবে, কইছি কিনা? বসতেও পারে, নাও পারে। একটা কারণ এই দিবসে, সে কারণটা কি? যদি নাউনটা হয় নির্দিষ্ট। অনির্দিষ্ট নাউনের আগে, নিউট্রাল নাউনের আগে জীবনেও দিবসে না। এটা আপনাকে পরিষ্কার বুঝতে হবে। সাপোজ দেখেন, আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিতেছি। ধরেন, কেমন লাগতেছে ক্লাস? আপনাকে ভালো লাগতেছে? হ্যাঁ, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম, ইম্পর্টেন্স অফ ইংলিশ cannot be described in words. আমি একটা বাক্য লিখলাম, এখানে দিলাম কেন? ভাবেন, এই অংশটা কিন্তু ভার্ব। আচ্ছা দেখেন, এখানে ইম্পর্টেন্স এই শব্দটা নাও, যার অর্থ হলো গুরুত্ব। গুরুত্বপূর্ণ না কিন্তু, ইম্পর্টেন্স অর্থ হলো গুরুত্ব। এখন দেখেন, নাউন যেহেতু, তাহলে অফ দিয়ে এই অংশটার নাম কি? প্রশ্ন করি, কিসের গুরুত্ব? প্রশ্নটা কিন্তু গুরুত্ব কে করছি? কিসের গুরুত্ব? আপনি কিন্তু বুঝতে পারছেন, ইংরেজির গুরুত্ব। এই যে ইংরেজির প্রিপজিশন দিয়ে যে অংশটা আসছে, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এই জিনিসটা এটাকে কি করছে? নির্দিষ্ট করে ফেলেছে। তাই এখানে কি বসবে? দা বসবে। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, যদি অফ ইংলিশ এটাকে নির্দিষ্ট করতে না পারতো, যদি নির্দিষ্ট করতে না পারে, তাহলে এখানে অফ থাকা সত্ত্বেও কিন্তু এখানে কি বসবে না। সাপোজ আপনি লক্ষ্য করেন, যদি আমি এখানে উদাহরণ দিই, কম্পিউটার ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, শুধু সায়েন্স লিখলাম। দেখেন, কম্পিউটার, এইখানে আমার যে গ্যাপটা আছে, গ্যাপটা অনুসারে খেয়াল করবো। এটাকে কিন্তু আমার এখন খেয়াল করার দরকার নেই, কারণ আমি গ্যাপের পরে যে শব্দটা আছে এটা না। ওয়ান্ডার শব্দের অর্থ কি? চমৎকার? অবশ্যই না, চমক। আপনাকে ঠিক অর্থটা জানতে হবে। ওয়ান্ডার শব্দের অর্থ হলো চমক। প্রশ্ন করেন, কিসের চমক? বিজ্ঞানের চমক। কিসের চমক? বিজ্ঞানের চমক। আচ্ছা একটু ভাবেন তো, ভালো করে ভাবেন, বিজ্ঞানের চমক, এই কথাটা যদি আমরা একটু ভাবি, বিজ্ঞানের চমক কি? ধরুন আপনি একটা মোবাইল ফোনের দোকানে গেলেন, যা দেখলেন অ্যান্ড্রয়েড অনেক ভালো ভালো সেট আছে, 3000 টাকা থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত সেটের দাম আছে। কতগুলো সেট আপনি দেখলেন, এগুলা কি বিজ্ঞানের চমক না? অবশ্যই বিজ্ঞানের চমক। টেলিভিশনের দোকানে গেলেন, ওটাও বিজ্ঞানের চমক। বিজ্ঞানের চমকেরই ভাই অভাব আছে? অভাব নেই। তার মানে অফ সায়েন্স এটাকে কি নির্দিষ্ট করতে পেরেছে? পারে নাই। হ্যাঁ, অর্থাৎ দেখেন, ইংরেজির গুরুত্ব, ইংরেজি এটা কিন্তু নির্দিষ্ট করতে পারছে। নির্দিষ্ট করছে মানে কি? আর নাই, একটাই। আর এখানে চমক তো অনেক আছে। ঠিক এই কারণে অফ সায়েন্স নির্দিষ্ট করতে পারে নাই, বিধায় এখানে কি বসবে? অনির্দিষ্ট, এ অথবা এন। সাপোজ আমি আরো এক্সাম্পল দিই। দেখেন, যদি আমরা ধরি এইভাবে, ধরেন
I am dash student of dash college. লক্ষ্য করেন কলেজ এই শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন তাহলে এটাকে তো আর কেউ মডিফাই করে নাই। আচ্ছা, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে কি বসে? এ অথবা এন। আচ্ছা, এইটাই আসেন অফ কলেজ, কলেজের ছাত্র। আপনি কোন কলেজে গেলেন আপনি, হ্যাঁ, একজন ছাত্র পাবেন, কত ছাত্র? তার মানে এই কলেজের এই শব্দটা কি স্টুডেন্টকে নির্দিষ্ট করতে পারছে? পারে নাই। অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট কথাটা কিন্তু পরিষ্কার বোঝানো লাগবে। কেমনে পরিষ্কার? আমার যে অংশটা নাউনটাকে নির্দিষ্ট করতেছে, নির্দিষ্ট করার সাথে সাথে ওটা একটা হয়ে যাবে। আর নির্দিষ্ট যদি না করতে পারে তাহলে ওটা কিন্তু একটা না, অসংখ্য আছে। যেমন কলেজের ছাত্র গেলেন আপনি, কলেজে একজন ছাত্র পাবেন, কত ছাত্র? সুতরাং এটি নির্দিষ্ট করতে পারে নাই, তাই কি অনির্দিষ্ট হলে কি বসে? এই অথবা এন। কিন্তু আপনি দেখেন, যদি আমি এই বাক্যটা এইভাবে দেখি, ধরেন এডুকেশন ইজ ড্যাশ ব্যাকবোন অফ ড্যাশ নেশন। ঠান্ডা মাথায় খেয়াল করেন, ন্যাশন অর্থ কি? জাতি। ন্যাশন অর্থ কি? জাতি। আচ্ছা, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কি কেউ মডিফাই করে নাই? অনির্দিষ্ট নাউন, তাহলে কি বসবে? এ অথবা এন। জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কি অন্য কিছু? তার মানে দেখেন, কিসের মেরুদণ্ড? জাতির মেরুদণ্ড। তার মানে এই অফ নেশন, অফ এ নেশন ব্যাকবোনটাকে কি করছে? নির্দিষ্ট করছে। তখন এখানে কি বসতেছে? দি বসতেছে। আমার মনে হয় বিষয়টা আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, না কি বলেন আপনারা? হ্যাঁ, তো আরো যদি আপনাদের এই বিষয়টা আরো পরিষ্কার বোঝার ইচ্ছা থাকে, আরো জানার ইচ্ছা থাকে, হ্যাঁ, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আরেকটা বিষয় এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আরো ক্লিয়ার হয় যে আমরা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতেছি। একটু ক্লোজের ক্ষেত্রে যদি আসি, দেখেন, ধরেন আমি এখানে লিখলাম ম্যান হু কেম হিয়ার yesterday is dash famous doctor. ভাই ঠান্ডা মাথায় খেয়াল করেন, ক্যাপটা কি? নাউনটাকে রাইট কি ঠিক না? এটা তো নাউন। ডক্টর অনেক আছে না? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ফেমাস অর্থ বিখ্যাত। ভাবেন তো, এই ফেমাস এই শব্দটা এই নাউনটাকে কি নির্দিষ্ট করতে পারছে? বিখ্যাত ডাক্তার কত? আমার গ্রামে 15 জন বিখ্যাত ডাক্তার আছে, আপনার গ্রামে 17-18 জন বিখ্যাত ডাক্তার আছে, ডাক্তারের তো অভাব নেই। বুঝে গেছে? সুতরাং এই ফেমাস কিন্তু এটাকে নির্দিষ্ট করতে পারে না, পারছে কি? হ্যাঁ, নাই। যখন এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন অবশ্যই কি বসবে এখানে? এ অথবা এন। কিন্তু ভাই আপনি লক্ষ্য করেন এই অংশটাই আসে, লোক, যে বা যিনি গতকাল এখানে এসেছিলেন, গতকাল এখানে এসেছিলেন, এই যে কথাটা, লোক যিনি গতকাল এখানে এসেছিলেন, এবার আপনি চিনেন। যেহেতু গতকাল আসছিল, আপনি নিজে মুখে বলতেছেন গতকাল উনি এই জায়গায় ছিল, তার মানে ওনার আপনি চিনেন। বুঝে গেছে? তার মানে উনি কি হয়ে গেছে? নির্দিষ্ট গেছে। কেন নির্দিষ্ট করলো? হু কেম হিয়ার ইয়েস্টারডে। লোক, কে লোকটা? যে গতকাল এখানে এসেছিল। তার মানে এই মানুষটাকে আমি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর আসছে কিসের মাধ্যমে? একটা রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে। বুঝে গেছে? তাই এটার নাম কি? নাউনকে প্রশ্ন করলে 3 ধরনের জিনিস আসতে পারে, হয় অ্যাডজেক্টিভ আসবে, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ আসবে, অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ আসবে। এইখানে আপনার হু দিয়ে যে বাক্যটা আসছে, এই জন্য এটার নাম হইতেছে কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। এই ক্লোজটা এটাকে কি করছে? নির্দিষ্ট করে ফেলছে, তাই এখানে কি বসবে? দি বসবে। তাই এটাকে কিন্তু শতশুদ্ধভাবে এইভাবে আপনি নিয়েন না যে অনেক সময় আমরা মার্কেটে এই ধরনের কিছু রুল দেখি যে হু, হুইজ, হোয়াট, দ্যাট এগুলো যদি নাউনের পরে থাকে, ওই নাউনের আগে গ্যাপ থাকলে দি বসে। কথাটা ওইরকম না। হ্যাঁ, এই নাউনের পরে যে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা ক্লোজ লিখতেছি, এই ক্লোজটা যদি নাউনটাকে নির্দিষ্ট করে তাহলে দি বসে, আর যদি না করে তাহলে কি বসবো? এ অথবা এন। সাপোজ আমি যদি ওরকম একটা এক্সাম্পল দেই, দেখেন, ধরেন
ওইটাই লিখলাম ম্যান হু loves his country is a patriot. প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক আমরা জানি, এখানে আমি গ্যাপটা দিলাম। দেখেন, লোক বা মানুষ যিনি তার দেশকে ভালোবাসেন। কে লোকটা? লোকটার পরিচয় কি? যিনি তার দেশকে ভালোবাসেন। আচ্ছা, যিনি তার দেশকে ভালোবাসেন, ভাই আপনি আপনার দেশকে ভালোবাসেন না? রহিম করিম যদু মালে যদু মধু, রহিম করিম যদু মধু, এরকম যত নাম আছে, যত লোক আছে, অসংখ্য লোক আছে কিন্তু যারা নিজের দেশকে ভালোবাসে। আমরাও আমাদের দেশকে ভালোবাসি। তার মানে এই অংশটা এটাকে কি নির্দিষ্ট করতে পারছে? পারে নাই। অনেকেই তার দেশকে ভালোবাসে, এরকম দেশপ্রেমিক অনেক খুঁজে পাওয়া যাবে। বোঝা গেছে? সুতরাং এই ক্লোজটা হু লাভস হিজ কান্ট্রি, এই অংশটা কিন্তু নাউনটাকে কি করতে পারে নাই? নির্দিষ্ট করতে পারে নাই। এই ক্লোজটা নির্দিষ্ট করতে পারে নাই, তাই এখানে কি অনির্দিষ্ট, এ অথবা এর। তাই আপনাকে আসলে বুঝতে হবে ব্যাপারটা কিন্তু এই একদম পরিষ্কার। এইটু কথাটাই এই আসতেছে। সেটা কি আসতেছে? যে যদি নাউনটা কোনোভাবে নির্দিষ্ট হয়, নাউনটার আগে কি বসবে? দি বসবে। কেন দি বসবে? কারণ আমরা জানি নির্দিষ্ট নাউনের আগে মডিফায়ার হিসাবে দি বসে। নাউনটা যদি কোনোভাবে অনির্দিষ্ট থাকে তাহলে নাউনটার আগে কি বসবে? এ অথবা এন বসবে। এ বসবে না এন বসবে, এটা 6 এর থেকে আপনারা অনেকভাবে শিখে আসতেছেন, এমনি পারবেন। কথা বলছেন? তারপর আমি শেষের দিকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে প্রবলেম থাকলে আপনারা বললেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমার হয় বিষয়গুলো আপনারা ক্লিয়ার। তবে এখন একটা বিষয় আমি আলোচনা করব, বোঝা গেছে? যদি সময় থাকে, কতক্ষণ সময় হয়েছে জানি না, ঠিক আছে? যাই হোক, একটা বিষয় আমি আলোচনা করব এইটুক, যে সেটা হলো যে নাউন কি কি উপায়ে একটা জিনিস আমরা যেহেতু এটা করলাম, এখানে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে ভাই, সেটা হলো এই দেখেন, বলছি কিন্তু নাউনটা যদি কোনোভাবে নির্দিষ্ট হয় তাহলে তো ওই নির্দিষ্ট নাউনের আগে কি বসে? মডিফায়ার হিসেবে কি বসে। আর যদি নাউনটা কোনোভাবে অনির্দিষ্ট হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, তখন কিন্তু আমরা কি বসাইতেছি? এ অথবা এন। তাহলে এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে একটা প্রশ্ন চলে আসে। সে প্রশ্নটা কি জানেন তো? সেটা হলো নাউন কি কিভাবে নির্দিষ্ট হইতে পারে। এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আর্টিকেলটাই আমাদের কাছে অনেক চমৎকার লাগবে, তাই না? নাউন কি কিভাবে নির্দিষ্ট হইতে পারে। তো এই নাউন কিভাবে নির্দিষ্ট হইতে পারে, ঠিক আছে, এবং কোন জায়গায় আমাদের কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে, এবং নাউনের বিশ্লেষণ, এই ধরনের একটা ক্লাস নিয়ে আমি খুব দ্রুতই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, ঠিক আছে? আজকে যে ক্লাসটা নিলাম এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেলস পার্ট 3, এর পরের যে ক্লাসটা হবে সেটা হলো এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 4। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদেরকে উৎসাহিত করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।